আজকে আলোচনা করব ভারতবর্ষ স্বাধীন হওয়ার ঠিক এক বছর আগে 1946 সালের 16 আগস্ট কলকাতা দাঙ্গা, যা গ্রেট ক্যালকাটা কিলিং নামেও পরিচিত ছিল। গ্রেট কলকাতা হত্যাকাণ্ডের কথা উল্লেখ না করলে ভারত বিভাগের রক্তাক্ত ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। ভারতের বাংলার রাজধানীতে 4 দিনের বিশাল হিন্দু মুসলিম দাঙ্গা, যার ফলে হাজার হাজার মানুষ আহত হন। ভারতের ইতিহাসে 1946 সালের দাঙ্গা ছিল সবচেয়ে কুখ্যাত এক গণহত্যা। আজকের সময়ে যে কলকাতাকে দেখছেন, 1946 সালে সেই কলকাতার রাস্তায় চারিদিকে লাশ পড়ে রয়েছিল আর পুরো রাস্তা রক্তপাত হয়েছিল। এই দাঙ্গায় হিন্দুদের ওপর এবং হিন্দু মা বোনেদের ওপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল। তখন কলকাতার বুকে হিন্দুদের মসিয়া হয়ে ওঠেন গোপাল পাঠা, যা সেদিন হিন্দুদের বাঁচিয়ে তাদের নতুনভাবে বাঁচতে শিখিয়েছিল। তবে কেন শুরু হয়েছিল কলকাতার বুকে এত বড় দাঙ্গা এবং কিভাবে গোপাল পাঠা মুসলিমদের হাত থেকে হিন্দুদের বাঁচিয়েছিলেন? 1940-এর দশকে ভারতের গণপরিষদের দুটি বৃহত্তম রাজনৈতিক দল ছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ, যা বর্তমানে বাংলাদেশে আছে, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর ইন্ডিয়ান মুসলিম লীগ নেতাদের বলেছিলেন যে তারা ভারত ছেড়ে যেতে চায়, কারণ বলেন মুসলিমরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে থাকতে পারবে না। লাহোর প্রস্তাব, যা পরবর্তীতে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত, 1940 সালে 22 মার্চ থেকে নিয়ে 24 মার্চ লাহোরের ইকবাল পার্কে 3 দিনের সাধারণ আলোচনা সভা উপলক্ষে অল ইন্ডিয়া মুসলিম লীগের দ্বারা পরিচালিত একটি আনুষ্ঠানিক রাজনৈতিক স্টেটমেন্ট ছিল, যেখানে ব্রিটিশ ভারতের মুসলিম সংখ্যালঘুদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছিল। এটি অল ইন্ডিয়া মুসলিম লীগের 9 সদস্যের একটি উপকমিটি দ্বারা লিখিত এবং প্রস্তুত করা হয়েছিল, যার মধ্যে ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, স্যার সিকান্দার হায়াত খান, খাজা নাজিমউদ্দিন, আবদুল্লাহ হারুন এবং নবাব ইসমাইল খান, এবং এটি বাংলার প্রধানমন্ত্রীকে ফজলুল হক দ্বারা উপস্থাপিত হয়েছিল, যার লক্ষ্য ছিল একটি স্বাধীন পাকিস্তান তৈরি করা। 1946 সালের মার্চ মাসে প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ 114টি আসন পায় এবং কংগ্রেস 86টি আসন পায়, যা দেশভাগের আহ্বানকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু 16 দিনের ক্যাবিনেট মিশন লাহোর প্রস্তাবটিকে মেনে নেয় না। আবার 10 জুলাই কংগ্রেস সভাপতি জওহরলাল নেহেরু বোম্বেতে একটি সংবাদ সম্মেলন করে ভাষণে বলেন, এক কথায় তিনি এই প্রস্তাবটিকে নিন্দা করেন। এদিকে নেহেরুর বলা কথাটি জিন্নাহকে অনেকটাই হতাশ করেছিলেন। জিন্নাহ ব্রিটিশ ক্যাবিনেট মিশন পরিকল্পনা প্রত্যাখ্যান করেন এবং বোম্বেতে তার বাড়িতে একটি সংবাদ সম্মেলন করেন। তিনি ঘোষণা করেন যে মুসলিম লীগ একটি সংগ্রাম শুরু করার প্রস্তুতি নিচ্ছে এবং একটি পরিকল্পনা তৈরি করেছে। তিনি বলেছিলেন যে যদি মুসলমানদের একটি পৃথক পাকিস্তান দেওয়া না হয় তবে তারা সরাসরি পদক্ষেপ নেবে। তারপর জিন্নাহ 1946 সালের জুলাই মাসে মুসলিম লীগ কাউন্সিলের একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে ঘোষণা করেন যে 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে একটি ধর্মঘট হবে। জিন্নাহ তার উদ্দেশ্য সম্পর্কে যথেষ্ট স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন এবং সাহসের সাথে কংগ্রেসকে সতর্ক করে বলেন, আমরা যুদ্ধ চাই না, যদি তোমরা যুদ্ধ চাও তাহলে আমরা তোমাদের প্রস্তাব খুশি মনে গ্রহণ করব। কলকাতার মেয়র শহীদ মোহাম্মদ উসমানের লেখা পুস্তকটিতে আরও জানা যায়, উত্তপ্ত মুসলিম সাম্প্রদায়িক আরও উস্কে দেওয়ার বার্তা যোগ করে, যেখানে ঘোষণা করা হয়েছিল, আমরা মুসলমানেরা মুকুট পেয়েছি এবং শাসন করেছি, হৃদয় হারাবেন না, প্রস্তুত থাকুন এবং তরবারি ধরুন, ওয়ে কাফির, তোমাদের ধ্বংস খুব বেশি দূরে নয়। মুসলমানদের মধ্যে প্রচারিত একটি পুস্তিকা কাফের অর্থাৎ হিন্দুদের সাধারণত গণহত্যার বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন, কারণ তারা হিন্দুদের কাপুরুষ এবং নারী সুলভ বলে মনে করত যে তারা প্রকাশ্য লড়াইয়ে মুসলমানদের সাথে কোনোই তুলনা করতে পারবে না। এদিকে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী সমর্থন করেছিলেন, যিনি তার বক্তৃতায় সোজাসুজি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অস্ত্রশস্ত্র মুসলমানেরা যদি শহরে তাদের কার্যকলাপ প্রকাশ সিদ্ধান্ত নেই তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। 16 আগস্টের সাম্প্রদায়িক সংহিতার সময় বাংলার মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী হিন্দু পুলিশ সদস্যদের জোরপূর্বক তাদের চাকরি থেকে বরখাস্ত করেছিলেন। আরও বলেন যে পুলিশ এবং সেনাবাহিনীর ক্ষমতা সীমিত করা হয়েছে, তারা হস্তক্ষেপ করবে না। 16 আগস্টের শুক্রবার সকালটা ছিল অশুভ অনুভূতি বহনকারী। লড়কে লেঙ্গে পাকিস্তান, আমরা পাকিস্তান পেতে লড়াই করব, এর মতো কণ্ঠস্বর এবং নৃশংস প্রতিশোধের আহ্বান শোনা গেল। সকালে ঝামেলা শুরু হয়, রাস্তায় ছোট ছোট সংহিতা এবং সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে মুসলিম ও হিন্দু উভয় উস্কানিমূলক এবং প্রতিশোধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়।
তারপর মুসলিম লীগ সমর্থকরা হাজার হাজার মানুষ নিয়ে ময়দানের কাছে অক্রেলনি স্মৃতিস্তম্ভ, যা বর্তমানে শহীদ মিনার নামে পরিচিত, সেখানে জড়ো হতে শুরু করে। বেশ কয়েকজন মুসলিম লীগ সমর্থক এবং কর্মী লোহার বাড়, কাঠের লাঠি, তরবারি, ছোড়া, বন্দুক এবং খালি কাঁচের বোতলের মতো অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেশে উপস্থিত হন। মুসলিমদের মিছিল শহরে প্রবেশ ঠেকাতে হিন্দুরা টালা ব্রিজ এবং বেলগাছিয়া ব্রিজ এবং অন্যান্য স্থানে ব্যারিকেড তৈরি করতে শুরু করে। তাই মুসলিম জনতা বাধ্য হয়ে হিন্দুদের সিনেমা হল, দোকানপাট জোর করে বন্ধ করে দেওয়া হয় এবং হোটেলগুলিতে আক্রমণ করে আগুন ধরিয়ে দেয়। মারামারি, ছুরি আঘাত, পাথর ও ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু করে। এগুলো মূলত শহরের উত্তর মধ্য অঞ্চল, যেমন রাজাবাজারে, কেলাবাগান, কলেজ স্ট্রিট, হ্যারিসন রোড, কলুটোলা এবং বড় বাজারে কেন্দ্রীভূত ছিল। দুপুর 2টার দিকে সভা শুরু হয়। নামাজের পর থেকেই কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মিছিলে জড়ো হতে শুরু করে। স্টার অফ ইন্ডিয়ার একজন প্রতিবেদক মুসলমানের সংখ্যা প্রায় 1 লাখেরও বেশি বলেন, কিন্তু কলকাতা পুলিশের একজন বিশেষ শাখার পরিদর্শক 5 লাখ বলে অনুমান করেছিলেন। অংশগ্রহণকারীদের বিপুল সংখ্যক লোহার রড এবং লাঠি, বাঁশের লাঠি নিয়ে সজ্জিত ছিল বলে জানা গেছে। শ্রোতাদের অনেকেই সভা থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে হিন্দুদের ওপর আক্রমণ শুরু করে এবং হিন্দুদের দোকান লুটপাট শুরু করে বলে জানা যায়। আরও বলা হয়, কট্টরপন্থী মুসলিম সেই দিনই নির্বিচারে 2 বিহারি দুধওয়ালাকে হত্যার মাধ্যমে হিন্দুদের হত্যা শুরু করে। তারপরই অনেক হিন্দু পুরুষ ও মহিলাদের হত্যা ও ধর্ষণ করতে শুরু করে। সময়ের সাথে সাথে তাদের এই নির্বিচার হত্যাকাণ্ডটা বেড়েই চলে যায়, যা কলকাতার বুকে এরা সব শয়তান হয়ে ওঠে। গার্ডেন রিচ টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সৈয়দ আবদুল্লাহ ফারুকি মেটিয়া ব্রুজের লিচু বাগান এলাকার কেশোরাম কটন মিলের প্রাঙ্গণে হিন্দু মিল শ্রমিকদের হত্যা করার একটি উগ্রপন্থী জনতার নেতৃত্ব দেন এবং মিলগুলিতে বসবাসকারী শ্রমিকদের, যাদের উল্লেখযোগ্য সংখ্যক উড়িয়া ছিল। উড়িয়া হল ভারতের উড়িষ্যা রাজ্যের ইন্দো আর্য জাতিগত ভাষাগত গোষ্ঠী, যা উড়িয়া ভাষায় কথা বলে। সেই মিলের 300 জন উড়িয়া শ্রমিককে নির্মমভাবে গণহত্যা করা হয়েছিল এবং এই সংখ্যা 300 জনেরও অনেক বেশি হতে পারে বলে জানা যায়। মুসলিমরা হিন্দুদের হত্যা ও ধর্ষণের ঘটনা ঘন্টার পর ঘন্টা বেড়ে চলে যায়। 48 ঘন্টা ধরে মুসলিমরা হিন্দুদের হত্যা ও ধর্ষণ করতে থাকে। তখন কলকাতার বুকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এগিয়ে আসেন উত্তর কলকাতার একজন নামকরা, মাত্র 5 ফুট 4 ইঞ্চি লম্বা চুল, সুন্দরভাবে বাঁধা দাড়ি, গোফের সাথে পূর্ণ। তিনি ছিলেন এক ভদ্রলোক, গোপাল মুখার্জি, যার বয়স মাত্র 33 বছর। তিনি 1913 সালের 13 মে বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবকালে তিনি ডাকনাম পাঁঠা অর্জন করেন, কারণ তার পরিবার কলেজ স্ট্রিটে একটি মাংসের দোকান চালাতো। যখন তিনি বড় হন, মাংসের দোকান চালানোর দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তিনি স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য ও বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাগ্নে ছিলেন। জানা যায় তিনি পাড়ার একদল গুন্ডা দলের নেতা ছিলেন, কিন্তু গোপাল শহরের কোনো অপরাধীর নিম্ন শ্রেণীর সদস্য ছিলেন না। গোপাল মুখার্জির এটা বুঝতে খুব দেরি হয়নি যে মুসলিমরা কলকাতাকে কি বানাতে চায়, তাই শীঘ্রই তার বাহিনীকে একত্রিত করেছিলেন এবং তিনি জোর দিয়ে বলেন, এটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়, দেশকে বাঁচাতে হবে। আমরা যদি পাকিস্তানের অংশ হয় তবে আমাদের ওপর নির্যাতন চালানো হবে, তাই এখনো সময় এসেছে আমাদের প্রতিশোধ নেওয়ার এবং তোমাদেরকে নিষ্ঠুরতার জবাব নিষ্ঠুরতার সাথে দিতে হবে। যদি তুমি জানতে পারো যে একটি খুন হয়েছে, তাহলে তুমি 10টি খুন করবে। এটাই ছিল আমার ছেলেদের নির্দেশ। গোপাল চন্দ্রের সাথে আরও এগিয়ে আসেন যুগল চন্দ্র ঘোষ, যিনি একজন কুস্তিগীর। সে তার দলকে নিয়ে যোগ দেন এবং বিজয় সিং নাহার যোগ দেন। তারা একসাথে ভারত জাতীয় বাহিনী গঠন করেন এবং একটি হিন্দু সংগঠন, যা হিন্দুদের পিস্তল, আমেরিকার সৈন্যদের কাছ থেকে সংগ্রহ করা লাঠি, বর্ষা, ছুরি, তরবারি এবং অ্যাসিড বোমা সহ অস্ত্র নিয়ে সজ্জিত করে। কলকাতা এবং এর সংলগ্ন অঞ্চলের বিভিন্ন ব্যায়াম সমিতি থেকে শত শত হিন্দু, বাঙালি, শিখ, উড়িয়া, বিহারি এবং উত্তরপ্রদেশবাসী, আর্য সমাজ এবং হিন্দু মহাসভার সদস্যদের সাথে প্রতিরোধ অংশ নিতে এগিয়ে আসেন। তার আগে গোপাল মুখার্জির কঠোরভাবে তার সমস্ত ছেলেদের নির্দেশ দিয়েছিলেন
আক্রমণের সময় কোনো নারীদের সাথে দুর্ব্যবহার বা হত্যা না হয়, কারণ ইতিহাস সাক্ষী আছে সীতাকে অপহরণের জন্য রাবণও ধ্বংস হয়েছিল। তারপর হিন্দুরা অস্ত্র বহন করে রাস্তায় নেমে আসে এবং মুসলিমদের ওপর আক্রমণ করতে শুরু করে। হিন্দু প্রতিরোধ যত জোরদার হতে থাকে, মুসলিম হতাহতের সংখ্যাও তত বাড়তে থাকে এবং শীঘ্রই মুসলিমরা আতঙ্কিত হয়ে শহর ছেড়ে চলে যেতে শুরু করে। যদিও সংঘর্ষ প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকে। 18 থেকে 20 আগস্ট পর্যন্ত গোপালচন্দ্র এবং অন্যান্য হিন্দু নেতারা হিন্দুদের ধর্ষণ ও হত্যায় অংশগ্রহণকারী মুসলিমদের বিশেষ চিহ্নিত করে হত্যা করেন। মুসলিম লীগের সাথে যুক্ত জঙ্গি সংগঠন মুসলিম ন্যাশনাল গার্ডের সদস্যদের বিপুল সংখ্যায় হত্যা করা হয়। 20 আগস্টের মধ্যে সোহরাওয়ার্দী বুঝতে পারেন গোপাল মুখার্জির সাথে মোকাবেলা করা যাবে না, আর তিনি কলকাতা থেকে হিন্দুদের বিতাড়িত করতে পারবে না এবং কলকাতা সহ সমগ্র বাংলাকে পাকিস্তানের অংশ করার তার স্বপ্ন পূরণ হবে না। নিজেকে এবং তার সরকারকে বাঁচানোর জন্য সোহরাওয়ার্দী, জিজি আজমিরি এবং শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং মুসলিম লীগের সদস্য, গোপাল মুখার্জির কাছে হত্যাকাণ্ড বন্ধ করার আবেদন করেন। গোপাল মুখার্জি এই শর্তে রাজি হন যে মুসলিম লীগ প্রথমে তার সদস্যদের তাদের অস্ত্র জমা দিতে বাধ্য করবে এবং হিন্দুদের সকল হত্যা বন্ধ করার প্রতিশ্রুতি দেবে। 21 আগস্ট বাংলা ভাইসরয়ের অধীনে চলে আসে। ব্রিটিশ সৈন্যদের 5টি ব্যাটালিয়ন, ভারতীয় ও গুর্খাদের 8টি ব্যাটালিয়ন দ্বারা সমর্থিত শহরে মোতায়েন করা হয়। এদিকে সোহরাওয়ার্দী তার চেয়ার বাঁচাতে গোপাল মুখার্জির সমস্ত শর্ত মেনে নেন। ডাইরেক্ট অ্যাকশন ডে দাঙ্গার সঠিক কারণ যখন সোহরাওয়ার্দী এবং মুসলিম লীগকে দায়ী করা হয়, তখন ব্রিটিশ ভাইসরয় লর্ড আর্চিবল্ড ওয়াভেল সোহরাওয়ার্দী ও তার মুসলিম লীগ সরকারকে বরখাস্ত করেন। হত্যাকাণ্ড শুরু হওয়ার 1 বছর পর 1947 সালে মহাত্মা গান্ধী কলকাতা সফর করেন এবং তিনি হিন্দুদের অস্ত্র সমর্পণ করতে বলেন। অনেকেই তার শান্তির বার্তায় উপস্থিত হয়ে অস্ত্র রেখেছিলেন, কিন্তু গোপাল মুখার্জি স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি গান্ধীর কাছে তার অস্ত্র সমর্পণ করবেন না, যিনি গ্রেট কলকাতা হত্যাকাণ্ডের সময় হিন্দুদের হত্যা এবং ধর্ষণের সময় কোথায় ছিলেন। গ্রেট ক্যালকাটা কিলিংস নামে পরিচিত এই হত্যাকাণ্ডে কতজন নিহত হয়েছিল তা কেউ জানে না এবং কখনো জানা যাবে না। সাধারণভাবে বিভিন্ন সরকারি অনুমান সংকলন করেছে, কিন্তু কোনোটাই খুব বেশি নির্ভরযোগ্য বলে মনে হয় না। মৃত্যুর সর্বাধিক গ্রহণযোগ্য সংখ্যা সর্বনিম্ন 5000 থেকে সর্বোচ্চ 10,000-এর মধ্যে এবং আহতদের সংখ্যা সাধারণত প্রায় 15,000 ধরা হয়, আর 1 লাখ বাসিন্দা গৃহহীন হয়ে পড়ে। কিন্তু অনুমানের ভিত্তিতে এই সংখ্যাটি কি স্পষ্ট নয়। নিশাত হাজারির মতে তিনি তার মিডনাইটস ফিউরিস দ্য ডেডলি লেগেসি অফ ইন্ডিয়ান পার্টিশন পুস্তকটিতে বলেন, হুগলি নদীতে অনেক মৃতদেহ ভেসে গিয়েছিল অথবা আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল। আরও 10 থেকে 15,000 মানুষের হাড় ভেঙে ফেলা হয়েছিল, অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছিল অথবা দেহ পুড়িয়ে ফেলা হয়েছিল। আরও জানা যায়, পুলিশ কর্মকর্তা গোলক বিহারী মজুমদারের প্রতিবেদন অনুসারে মধ্য কলকাতার একটি কসাইখানা থেকে নগ্ন এবং কুপিয়ে হত্যা করা হিন্দু মেয়েদের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। ডাইরেক্ট অ্যাকশন ডে এর সম্পূর্ণ উদ্দেশ্য ছিল মুসলিম লীগের পেশি শক্তি প্রদর্শন করা এবং হিন্দু ও মুসলিমরা যে অসঙ্গতিপূর্ণ তা দেখানো। কিন্তু মুসলিম লীগেরা যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল তা নৃশংসভাবে, কেবল নির্মমভাবে হত্যা করা হয়নি, তাদের বিকৃতভাবে অঙ্গহানিও করা হয়েছিল। বেশিরভাগ বিবরণে ধর্ষণের ঘটনা উল্লেখ করা হয়েছে। অতীতের দিকে তাকালে মহা হত্যাকাণ্ডকে ভবিষ্যতের ভয়াবহতার একটি দুঃখজনক পূর্বাভাস হিসেবে দেখা যায়। এই মহা হত্যাকাণ্ডের শিকার বেশিরভাগই নারী, শিশুরা এবং প্রাপ্ত বয়স্ক পুরুষ ছিলেন। এটা বলার অপেক্ষা রাখে না যে যদি গোপাল মুখার্জি 1946 সালের 18 আগস্ট পরিচালিত মুসলিম জনতার সংহিতার বিরুদ্ধে হিন্দু প্রতিরোধের নেতৃত্ব না দিতেন, তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গ নামে পরিচিত সমগ্র এলাকাটি 1947 সালে পাকিস্তানের অংশ হয়ে যেত। টাইমস অফ ইন্ডিয়া এর সাথে কথা বলতে গিয়ে তার বোন তিনি দাবি করেন যে তার দাদা তাদের বাড়ির ছাদে মুসলমানদের আশ্রয় দিয়েছিলেন, এমনকি তিনি একজন রিক্সাওয়ালকের পরিবারকেও বাঁচিয়েছিলেন যাকে তারা রফিক চাচা নামে চিনত এবং স্থানীয় মুসলমানরা এখনও তাদের পরিবারকে সম্মান করেন। অন্যদিকে তার নাতি শান্তানু মুখার্জি বলেন,
এটা সত্য যে 1946 সালের দাঙ্গার সময় আমার দাদা গোপাল মুখার্জি আক্রমণকারীদের প্রতিরোধ করার জন্য অস্ত্র তুলেছিলেন, কিন্তু তিনি হিন্দু এবং মুসলিম সকল ধর্মের মানুষকে রক্ষা করেছিলেন। তারপর শেষ জীবনকালে গোপাল সামাজিক কর্মী হয়ে ওঠেন এবং তিনি তার এলাকায় একটি কালী পূজা শুরু করেন। আর 2005 সালে কলকাতায় গোপাল মুখার্জির মৃত্যু হয়। আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক আর শেয়ার অবশ্যই করবেন।